আলোচনার সূত্রপাত করছি আমি, যেটা মূলত বাংলাদেশের রাষ্ট্র ও সরকারের ব্যাপার নিয়ে সীমাবদ্ধ থাকবে। রাষ্ট্র পরিচালনা তথা সরকার পরিচালনায় যে ব্যর্থতা ও যে তুগলকি ব্যাপারগুলো বাংলাদেশে ঘটে সেটার উপরে আলোচনা করব। সরকার কি করে এবং বিরোধী দল কি করে এগুলো নিয়ে আলোচনা করব। সমাজে যে দুর্নীতি, অশান্তি এবং অনভিপ্রেত কাজগুলো হচ্ছে সেগুলো এই আলোচনার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে। মোটামুটি বাংলাদেশ রাষ্ট্র ও সরকার পরিচালনার ব্যাপারটা যে একটা লেজে গোবরে হয়ে গেছে, আজ থেকে নয়, বহুদিন থেকেই। তবে আমি ইতিহাসের ধরে কথা বলবো না, বর্তমান বাংলাদেশে কি ঘটছে তার উপরে আলোচনা সীমাবদ্ধ রাখবো। তবে যেটা নিজেকে চেনা, সক্রেটিস যেটা বলেছেন, নো দাই সেলফ, নিজেকে চেনো, এটা খুবই জরুরি ব্যাপার। আগে আমাদের নিজেদের চিনতে হবে আমরা কি, কেমন মানুষ, কি কাজ করি, কেন করি, ব্যতিক্রম ধর্মী কিছু করা যায় কিনা, এগুলো নিয়ে আলোচনার আজকের পর্ব। লেজে গোবরে বাংলাদেশ রাষ্ট্র ও সরকার। আজকে সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন ও জামাত এমপি আমির হামজার উপরে কিছু কথা বলবো। ডক্টর ইউনূসের যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন তৌহিদ হোসেন, তিনি কোমর ভাঙা ইউনূস সরকার আমলে কিছু করতে পারেননি বলে আমার দৃঢ় বিশ্বাস। তিনি আজ 25শে মে যেগুলো নিজের সাফাই গিয়ে উনি কথাবার্তা বলছেন, ইউনূস সরকার আমলে তার কিছু করণীয় ছিল না, তিনি 3বার পদত্যাগ করতে চাচ্ছিলেন, কিন্তু ডক্টর ইউনূসের অনুরোধে তিনি পদত্যাগ করেননি। তবে আজ তিনি শুধু বৈদেশিক ব্যাপার নিয়েই নয়, বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে, আওয়ামী লীগ দল সম্পর্কে কিছু মন্তব্য করেছেন, যেগুলো খুবই চটকদার, অনভিপ্রেত এবং আশ্চর্যজনক বলে আমার মনে হয়। বাংলাদেশ আওয়ামী লীগ সম্বন্ধে বলছেন কোন রকম তথ্য না দিয়ে বা কোন রকম তত্ত্ব যেখানে না দিয়ে বলা যায় কেন এমনটা ঘটবে। তিনি বলছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে। তবে আমি মনে করি এটা একটা অন্তঃসার শূন্য মন্তব্য। তিনি বলেছেন আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারেই বিদায় হয়ে গেছে বা যাচ্ছে, বিষয়টি এমনটি নয়। এটা আমি দৈনিক ইত্তেফাকের 25 তারিখের পত্রিকা থেকে পড়ছি, আমি আবার পড়ছি, আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে বিদায় হয়ে গেছে বা যাচ্ছে, বিষয়টি এমন নয়, এবং দলটি দেশের আগামী সাধারণ নির্বাচনেই অংশ নিতে পারে বলে আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। যমুনা টেলিভিশনকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ইত্তেফাক বলছে দেশের মানুষের স্মৃতিশক্তি খুব একটা দীর্ঘ নয় বলে তৌহিদ হোসেন বলছেন আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে আসবে বলেই তার অনুমান। এখানে বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তির সঙ্গে আওয়ামী লীগের আবার রাজনীতিতে ফিরে আসার ব্যাপারটা কিভাবে একটা যোগসূত্র গড়ে তুললেন তৌহিদ হোসেন, এটা আমার বোধগম্য নয়। তবে কথাটা অনেক প্রশ্ন, অনেক আশ্চর্যবোধক ও প্রশ্নবোধক চিহ্নের জন্ম নেয় এই ধরনের মন্তব্য থেকে। এবং এরপরে তিনি নিজের সাফাই গাইলেন এবং বললেন নিজের দায়িত্ব পালনকালীন সময় বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন দায়িত্ব থাকাকালীন সময়ে অন্তত 3বার তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সরকারের পক্ষ থেকে তাকে জানানো হয়েছিল যে এই মুহূর্তে তার সরে দাঁড়ানো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা বড় ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে। তবে তিনি আরো বলেছেন জুলাই গণ অভ্যুত্থান
অভ্যুত্থানের পেছনে ডিপ স্টেট, বাংলাদেশের ডিপ স্টেট মানে সরকারি কর্মচারী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং ব্যুরোক্রেসি কাজ আমলারা ছিল, বা অদৃশ্য কোনো শক্তির সক্রিয় ভূমিকা ছিল কিনা উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বিশ্বের প্রতিটি ঘটনার পেছনেই কোনো না কোনো ভাবে ডিপ স্টেট জড়িত থাকে, তবে তারা কখনো স্রোতের বিপরীতে গিয়ে কাজ করে না, বরং স্রোতের অনুকূলে থেকে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বা ম্যানিপুলেট করার চেষ্টা করে। এটা একেবারে আমার কাছে মনে হয়, আমি দুঃখিত এই কথাটা বলার জন্য, এটা ফালতু বক্তব্য। ডিপ স্টেট মানে সেনা, মিলিটারি এবং ব্যুরোক্রেসি, পুলিশ, এরা স্রোতের বিপরীতে গিয়ে নাকি কাজ করে না, তারা সবসময় স্রোত যেদিকে যায় স্রোতের অনুকূলে কাজ করেন। এটা একটা উদ্ভট তত্ত্ব এবং তথ্য। কেন বললেন তৌহিদ হোসেন সাহেব আমি বুঝলাম না। সাক্ষাৎকারে সরকারের ভেতরে কিচেন ক্যাবিনেট বা প্রভাবশালীদের একটা গোপন বলয় সক্রিয় থাকার বিষয়ে কথা বলেন সাবেক এই উপদেষ্টা। তিনি বলেন, তিনি যদিও পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তবে যমুনাতে যেখানে ডক্টর ইউনূস থাকতেন সেখানে একটা কিচেন ক্যাবিনেট ছিল, ভেতরের মানে ক্যাবিনেটের 5-6 জন লোক এবং ডক্টর ইউনূসের মানে খুবই বিশ্বাসভাজন কয়েকজন সেখানে রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত নিতেন। সেখানে তৌহিদ হোসেনকে ডাকা হতো না, তারপরেও তিনি পদত্যাগ করেননি। তিনি এখানে নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ডক্টর ইউনূস যে বেআইনি এবং বাংলাদেশ বিরোধী চুক্তি করলেন, বাণিজ্য চুক্তি, যা আমেরিকার কাছ থেকে 14টা বোয়িং বিমান কিনতে হবে, তেল কিনতে হবে, সয়াবিন কিনতে হবে, তুলা কিনতে হবে এবং কৃষিজাত পণ্য কিনতে হবে, এই ধরনের একটা গোপন চুক্তি তৌহিদ হোসেনকে না জানিয়ে করা হয়েছিল। তিনি এখন বলতে চাইছেন যে এই ব্যাপারটার ভেতরে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ গোপনীয়তা ছিল যেটা ডক্টর ইউনূস তাকে জানাননি। এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লির কাছে যে চিঠি পাঠানো হয়েছে সে প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, চিঠি দিলেও ভারত যে এর কোনো ইতিবাচক জবাব দেবে না তা তিনি আগে থেকেই জানতেন। এই ব্যাপারে আমরা একমত পোষণ করতে পারি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, পাল্টা প্রশ্ন হচ্ছে, তিনি কেন 9 ফেব্রুয়ারি ইলেকশনের 3 দিন আগে, যখন তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, তার সঙ্গে ছিলেন আবার খলিলুর রহমান, তিনি কেন আপত্তি করলেন না এবং সবাইকে জানিয়ে দিলেন না, এবং এতে সরকারের ক্ষতি হবে এই কনসিডারেশনে তিনি দেশবাসীকে এটা জানালেন না? এটা কি ধরনের কথা হতে পারে? মানে ডক্টর ইউনূস যেটা করেছেন ওটা একটা লেজে গোবরে অবস্থা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তবে তৌহিদ সাহেব যদি পদত্যাগ করে প্রতিবাদ করতেন তাহলে দেশের উপকারে আসতো সে কাজটা। তিনি ইউনূস সরকারকে রক্ষা করার জন্য নাকি নিজের চাকরি বাঁচানোর জন্য কোন রকম কথাবার্তা তখন বলেননি, আজকে বলছেন। আর শুধু পররাষ্ট্র বিষয়ক নিয়ে উনি কথা বলছেন না, তিনি বলছেন আবার আওয়ামী লীগের কি হতে পারে, এই ধরনের একটা উদ্ভট ভবিষ্যৎবাণী করলেন। কেন করলেন, কোন তথ্যের ভিত্তিতে করলেন সেটা আমরা জানি না। তো এখন তৌহিদ হোসেনের বক্তব্য, ইউনূস হোসেন যা করেছেন, সবকিছু মিলালে একটা দিকই ফুটে ওঠে, সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সরকার পরিচালনার ব্যবস্থা, সেটা মানে একটা অন্তর্বর্তীকালীন সরকারই হোক, নির্বাচিত সরকারের আমলেই হোক বা অনির্বাচিত সরকারের আমলেই হোক, বাংলাদেশে সেটা একটা লেজে গোবরে অবস্থায় রয়েছে। সিদ্ধান্তহীনতা বা ভুল সিদ্ধান্তে ভরা। এই সিদ্ধান্তহীনতা এবং ভুল সিদ্ধান্ত গ্রহণ, এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির সবচাইতে গুরুত্বপূর্ণ দিক। এই দিকটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। লেজে গোবরে অবস্থা, আমি রোজই এই ব্যাপারে আলোচনা করব। আরেকটা ব্যাপার ইত্তেফাক পত্রিকা থেকেই আসছে,
আমির হামজাকে গ্রেপ্তারের সরকারি একটা বিজ্ঞপ্তির প্রকাশের নির্দেশ দিয়েছেন সিরাজগঞ্জের একজন বিচারক। কারণ সিরাজগঞ্জে আদালতে আমির হামজার বিরুদ্ধে মামলা করেন বিদ্যুৎ মন্ত্রী হাসান মাহমুদ টুকু। তাকে আমির হামজা নাস্তিক বলে গালাগাল করেছেন, তার মানহানির ব্যাপারে অনেক কথাবার্তা বলেছেন, যেগুলো নিয়ে টুকু সাহেব নারাজ। তিনি আমির হামজার বিরুদ্ধে একটা মানহানি মামলা করেছেন, কিন্তু এবং আদালত তাকে সেখানে হাজির হতে বলেছিল, তিনি আদালতে যাননি। এই জন্যই আদালত তার বিরুদ্ধে একটা নোটিশ জারি করেছে যে তিনি আদালত অবমাননা করেছেন, আদালতে হাজির হননি। এবং কেন তিনি হাজির হননি, এই জন্য তার সম্পর্কে একটা বিজ্ঞপ্তি, আদালতের রায়কে একটা বিজ্ঞাপন হিসাবে খবরের কাগজে দেওয়ার নির্দেশনা দিয়েছেন অভিজ্ঞ বিচারক। এবং এটা আমির হামজাকে কতটা বিব্রত করবে আমরা জানি না, তবে ব্যাপারটা খুবই বিব্রতকর যে দেশের আইনের ব্যাপারে একজন এমপি, যিনি আইন বানাবেন, আইন প্রণেতা যারা, তার আইনের প্রতি কোনো শ্রদ্ধা নেই। এটা খুবই দুঃখজনক ব্যাপার। এবং জ্বালানি মন্ত্রী তিনি যে কটূক্তি করেছেন, সে কটূক্তির সে মন্তব্যগুলো ছিল কিন্তু খুবই নিকৃষ্ট ধরনের। একজন এমপি এ ধরনের ভাষা ব্যবহার করতে পারেন, এটা আমার কাছে খুবই গ্রহণযোগ্য নয়। সেই জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক সুমন কর্মকার আদেশ জারি করেন যে এই যে আমির হামজা যেটা বলেছেন, ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে যে অভিযোগ এনেছেন, যে মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে একটা মানহানিকর মামলার বিজ্ঞপ্তি যেন খবরের কাগজ এবং মিডিয়াতে প্রকাশ করা হয়। এখন জানি না আমির হামজা সাহেব এই বিচারকের এই কথার উপরে, বিজ্ঞপ্তির উপরে উনি বলতে পারবেন না যে উনি জানেন না যে তাকে আদালতে হাজির হতে হবে। এখন তিনি জানবেন, তাকে জানানো হবে যে তাকে আদালতে ডেকে পাঠানো হয়েছে এবং তিনি যাতে আদালতে হাজির হন, সেটাই আমরা আশা করব। এবং এদিকে আমির হামজা সাহেব আবার একটু বিতর্কিত হয়েছেন। আরেকজন রাজনীতিবিদ তিনি বলছেন জামাত নেতা ও সংসদ সদস্য আমির হামজার একটি ওয়াজ মাহফিলের বক্তব্যকে কেন্দ্র করে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান। এই আমির হামজা সাহেব বলেছেন যে রাশেদ খান যা করেছেন, যে অপরাধ করেছেন, মানুষের ধর্মীয় অনুভূতিতে নাকি আঘাত দিয়েছেন বা কি করেছেন, কি বলেছেন, সেজন্য রাশেদ খান একটা হত্যাযোগ্য অপরাধ করেছেন। পরোক্ষভাবে এই আমির হামজা রাশেদ খানকে হত্যার যোগ্য বলে ফতোয়া দিয়েছেন। এজন্য এখন আমির হামজা বিরুদ্ধে তিনি বলছেন, রাশেদ খান বলছেন, আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত। দুটো ঘটনাই, মানে তৌহিদ হোসেন সাহেবের বক্তব্য এবং রাশেদ খানকে আমির হামজা যা বলেছেন, আমির হামজার অভিযোগ যে তিনি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, কারণ আমির হামজা বলেছেন তিনি নাকি হত্যাযোগ্য অপরাধ করেছেন। আবার আমির হামজা ইকবাল হাসান মাহমুদ টুকুকে করা তার মন্তব্যের জন্য আদালতে যে মানহানি মামলা করা হয়েছে, সেখানে তিনি হাজিরা দেননি। এই দিকগুলো, এই ধরনের শত শত ঘটনা প্রতিদিন ঘটছে, যে ভাষায় বিভিন্ন নেতৃবৃন্দ, বিশেষ করে নতুন প্রজন্মের নেতৃবৃন্দ যাদের বয়স 50-এর নিচে, তারা যে অশ্লীল ভাষা ব্যবহার করছেন, হুমকি দিচ্ছেন, সেগুলো খুবই অনভিপ্রেত এবং বাংলাদেশের সমাজকে, শুধু রাষ্ট্র এবং রাজনীতি না, পুরো সমাজটাকেই এখন কলুষিত করে ফেলেছে এবং পুরো সমাজই একটা লেজে গোবরে অবস্থায় পড়ে গেছে। এর থেকে পরিত্রাণের কি উপায়, সেগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এবং আমি প্রতিদিন যখনই সুযোগ পাবো এই দিকগুলো তুলে ধরবো, যে বাংলাদেশের রাষ্ট্র ও সরকার লেজে গোবরে এবং কিভাবে তার মুক্তি পাওয়া যায়,
সে ব্যাপারে আমি কিছু আলোচনা করব।